বেইজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা, শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, মহাসড়কে নির্বিঘ্নে চলছে গাড়ি। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বরাদ্দ 7 কোটি 30 লাখ মার্কিন ডলার। ব্যয় হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। অনলাইন মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের। এবং গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে হেল্প অ্যাপ চালু। আপাতত মোহাম্মদপুর সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় মিলছে সুবিধা। অভিযোগ জানালেই ঘটনাস্থলে ছুটে আসছে পুলিশ। সকালের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েংডং। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও আজ বেলা 11:15টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং 3-0 বিশ্ব, এই 3টি বিষয়ে ওপর 3টি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন তিনি। বুধবার 4 দিনের সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এক্সিম ব্যাংক অব চায়নার চেয়ারম্যান। আর গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুবশক্তির সঠিক ব্যবহারের 4 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar.
বোয়া সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডঙ্কি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওয়ারসোক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বান কি মুন। এদিন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন। নাজমুস সালেহী, সময় সংবাদ। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর প্রথম দিনে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। ভোর থেকে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে পদ্মা সেতুর প্রবেশপথ মাওয়া পয়েন্টে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, টাঙ্গাইলে কাদির তালুকদার, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে রিঙ্কু কুণ্ডু এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন মেহেদী হাসান। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজার সামনে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং ঈদে ঘরমুখী মানুষ কিন্তু উৎসবমুখর পরিবেশে বাড়ির পানে যাচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে টোল প্লাজা ঘিরে যে লম্বা লাইন গিয়েছে। সেতু কর্তৃপক্ষ বলছেন যে গেলকাল যে রাত 12টা পর্যন্ত তাদের কিন্তু 27,000-এরও বেশি যান পারাপার এবং সেখানে কিন্তু 3,07,00,000-এরও বেশি টোল আদায় করেছে। তবে সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে আজকে টোল। এবং এখানে যেভাবে লম্বা লাইন, সেটি কিন্তু মোটরসাইকেলের লাইন সবচেয়ে বেশি। একটি সংরক্ষিত যে এখানে লেন ছিল, সেই লেনের পরিবর্তে 2টি লেনে এখন টোল আদায় করা হচ্ছে। তারপরও কিন্তু কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এটি সামাল দেওয়ার ব্যাপারে কিন্তু যারা এখানে বাইকের যারা চালক রয়েছেন, অন্যান্য চালকরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকম শৃঙ্খলা ব্যত্যয় ঘটছে, সেগুলো কিন্তু মোকাবেলা করবার মতো পরিবেশ এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে কিন্তু লেনের বাইরে থেকেও অনেক মোটর বাইক ঢোকাবার চেষ্টা করছে। ঢল নেমেছে। আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছে, ঢাকা থেকে কর্মব্যস্ত মানুষজন উত্তরবঙ্গ যাচ্ছে, যেই কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। যে যার মতো করে মানুষজন তারা পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ছুটছেন। কেউ গণপরিবহনে যাচ্ছেন, আবার কেউ মোটরসাইকেল বা প্রাইভেট কার করে নিজস্ব পরিবহনে করে যাচ্ছেন। আবার অনেকেই পরিবার পরিজন ভোগান্তি থেকে রক্ষা পেতে একটু আগে ভাগেই তারা যাওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন, যাতে কোনো রকম ভোগান্তির শিকার হতে না হয়। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মানেই প্রতি বছর ঈদে একটি বাড়তি ঝামেলা, যানজট, ভোগান্তি পোহাতে হয়। এবারও কি হবে সেটা বলা যাচ্ছে না। তবে এবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারলেও এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তার এখন পর্যন্ত চলমান নির্মাণ কাজ চলছে, যেই কারণে আশঙ্কা করা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা বা যানজট তৈরি হইতে পারে। যেই কারণে আসলে অনেকটাই পুলিশ প্রশাসন যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, সেদিক থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছে তাদের ঈদে ঘরমুখ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়। যেই কারণে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে আমরা দেখেছি যে এই যে যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু লক্ষণীয়। সকালের দিকে যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। তা আমরা দেখেছি যে বিভিন্ন স্টেশনে পুলিশ, আর্মি এবং র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, যাতে কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা আরও কথা বলেছিলাম এখানকার যাত্রী যারা রয়েছেন এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি এবং চালকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আসলে গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার রাস্তায় আসতে আসলে তাদের কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না।
কিন্তু এলেঙ্গা থেকে যেহেতু যমুনা সেতু পর্যন্ত সিঙ্গেল লেন থাকার কারণে যে কোনো মুহূর্তে যানজট তৈরি হতে পারে এবং তাদের ভোগান্তি হতে পারে। তবে আমরা কথা বলেছিলাম টাঙ্গাইলের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে তারা সার্বিক ব্যবস্থা নিয়েছেন, তারা যে কোনো মুহূর্তেই তারা যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। তা আমরা আরও কথা বলেছিলাম যে এখানকার যে টোল প্লাজা রয়েছে সেখানেও আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে তারা আসলে বিভিন্ন সময় দেখা যায় যে টোল প্লাজায় টোল বন্ধ করে দেওয়া হয়, অতিরিক্ত যানবাহনের কারণে বন্ধ করা হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে সহকর্মী রিঙ্কুর কাছে, তিনি জানাবেন সিরাজগঞ্জের বিস্তারিত খবর। অর্থাৎ ঢাকা থেকে বিভিন্ন যানবাহনে করে যারা উত্তরবঙ্গের মানুষ যারা বাড়ি ফিরছে সেই যানবাহনের সংখ্যা কিন্তু বেলা যত করাচ্ছে তখন কিন্তু আসলে বাড়ছে। যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহনে কিন্তু আসলে মানুষজন তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটাতে কিন্তু আসলে বাড়ি ফিরছে এবং সেটা আমরা দেখেছি যে ট্রাক অর্থাৎ খোলা ট্রাকে করে কিন্তু আসলে অনেকে এই যে উত্তরবঙ্গের যারা রয়েছে তারা বাড়ি ফিরছে। সাথে আমরা দেখেছি ব্যক্তিগত যানবাহন মুহূর্তের দৃশ্য যদি আমি বলি যে সদরঘাটে কিন্তু ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং আমরা একটু যদি বলি যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ঘরমুখ মানুষ তাদের ঈদ যাত্রার জন্য কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালটিকে বেছে নিয়ে কিন্তু তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেছেন। আমি একটু আপনাদের জানিয়ে রাখি, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এখন অবধি 6টি লঞ্চ ছেড়ে গিয়েছে। 7টা থেকে 8টা অবধি বেশ কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে, সেই তথ্য এখন আমাদের হাতে আসেনি। তবে আমি একটু বলতে চাই যে বেশ কিছুদিন ধরেই কিন্তু একটি কথা উঠছে যে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল তার জৌলস হারিয়ে ফেলেছে। সেই কথাটি কিন্তু আজকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা রাখছে না, কারণ আজকে সকাল থেকে আমরা দেখছি যে ঘরমুখ মানুষের ব্যাপক উপচে পড়া ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে মানুষ আসছেন এবং তার গন্তব্যের জন্য এই সদরঘাট লঞ্চ টার্মিনালের লঞ্চকে তার যাতায়াতের বাহন হিসাবে পছন্দ করে নিচ্ছেন। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সড়কে পদ্মা সেতু থাকলেও তারা তাদের ঐতিহ্যের ধারক হিসেবে এই লঞ্চ যাত্রাকে প্রেফার করেন, স্বাচ্ছন্দ্যের দিক বিবেচনা করে এই লঞ্চ যাত্রাকে তারা প্রেফার করছেন। তো সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল বিগত বছরে আমরা দেখেছি অনেকটা জৌলস হারিয়ে ফেলেছে, কিন্তু এই বছর অর্থাৎ আজকের দিনের সকালে যদি আমি দৃশ্য বলি যে কোনোভাবেই মনে হচ্ছে না যে সদরঘাট লঞ্চ টার্মিনাল তার পুরনো জৌলস হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে যে সদরঘাট লঞ্চ টার্মিনাল সেই তার পুরনো জৌলস ফিরে পেয়েছে এবং তাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং আমরা একটু জানিয়ে রাখি যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বিগত বছরের চেয়ে এই বছরে আরও জোরদার করা হয়েছে। প্রত্যেকটি লঞ্চে কিন্তু আনসার সদস্যের সংখ্যা প্রায় 4 জন করা হয়েছে এবং এছাড়া বিগত বছরের চেয়ে এই বছরে নিরাপত্তার বিষয় কিন্তু অনেক বেশি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে কোনো লঞ্চে যদি একটু বাড়তি যাত্রী হয়ে যায় তাদেরকে মাইকের মাধ্যমে সতর্ক করা হচ্ছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো লঞ্চ যদি তাদের রুফে যদি যাত্রী উঠে যাচ্ছে এবং অতিরিক্ত যাত্রী তারা নেওয়া শুরু করলে কিন্তু এখানে আমরা দেখছি যে ইমিডিয়েট তাদেরকে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। এবং এবছর লঞ্চের এই সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা দেখেছি ব্যাপক জোরদার করা হচ্ছে। বাড়তি টিকিট ফি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে দেখেছি যে তারা কিন্তু ব্যাপক কঠোরতা অবলম্বন করছে BIWTA। তো গত বছরে আমরা দেখেছি যে যতটা জৌলুস ছিল না, কিন্তু এই বছর আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু বোঝাই যাচ্ছে যে দেখা যাচ্ছে যে লঞ্চ টার্মিনাল তার পুরনো জৌলুস ফিরে পেয়েছে। তো এই ছিল এখানে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। এরপরে আমরা চলে যাব গাবতলীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। গাবতলী বাস স্ট্যান্ডে সকাল থেকেই বিভিন্ন রুটে যারা এই ঈদের ছুটিতে বাড়ি যাবেন তারা গাবতলী বাস স্ট্যান্ডে এসে জড়ো হচ্ছেন।
রাস্তার যে অবস্থা দেখেছি আমরা যখন গাবতলীতে আসছিলাম সেই অবস্থাতে তীব্র যানজট তৈরি হয়েছিল। যাত্রীরা যারা কাউন্টারমুখী ছিলেন তারা রাস্তায় অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যারা আগে থেকে অগ্রিম টিকিট নিয়ে রেখেছিলেন সেই যাত্রীরা খুব সহজেই আজকে টিকিট নিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। আর এই যানজটের কারণে স্টেশনে গাড়িগুলো পৌঁছাতে দেরি হচ্ছে, কিন্তু যারা স্টেশনে এসে অর্থাৎ এই কাউন্টারে এসে সরাসরি টিকিট নেওয়ার চেষ্টা করছেন তারা খানিকটা বিড়ম্বনায় পড়ছেন। কিছু কিছু কাউন্টারে টিকিট নিতে গিয়ে তারা টিকিটের বাড়তি দাম চাওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন অনেকেই। বিশেষ করে গাবতলী থেকে উত্তরবঙ্গের দিকে যে সকল গাড়ি ছেড়ে যাচ্ছে সেই সকল গাড়ির কিছু কিছু টিকিটের বাড়তি দাম চাওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন যাত্রীরা। সেক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত টিকিটের দাম 800 থেকে 1000 টাকা, সেই টিকিটগুলোর দাম চাওয়া হচ্ছে কোনো কোনো কাউন্টারে 1500 টাকা, কেউ কেউ সেগুলো 1200 টাকা, এবং কোনো কোনো কাউন্টারে সেই একই টিকিটের দাম চাওয়া হচ্ছে 1300 থেকে 1400 টাকা পর্যন্ত। এছাড়া যারা এরপরও যাত্রীরা চেষ্টা করছেন যেন তারা একটু কম দামে টিকিট নিয়ে, অর্থাৎ সবসময় যেই দামে টিকিট কেনেন সেই দামে টিকিটের জন্য অপেক্ষা করছেন। অনেকে টিকিট না নিয়ে বসে আছেন যেন তারা একটু কম দামে টিকিট কিনতে পারেন। বেলা যত বাড়ছে যাত্রীর চাপও তত বাড়ছে গাবতলী স্টেশনে, পাশাপাশি রাস্তায়ও গাড়ির চাপ বাড়ছে। সেক্ষেত্রে যানজট তৈরি হচ্ছে, আমরা সেটা শুরুতেই বলেছিলাম। তো এখন পর্যন্ত এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন মহাসড়ক থেকে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য $7.30 লাখ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ট্রাম্প প্রশাসনের সম্প্রতি বিদেশি সহায়তা কমিয়ে দেয়ায় রোহিঙ্গাদের জন্য সংকট গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে নতুন এই তহবিল অনুমোদনের কারণে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমারের জাতিগত নিধনের মুখে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকছে অন্তত 12 লাখ রোহিঙ্গা। প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালালেও ক্যাম্পগুলোতে খাদ্য, স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা মেটাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা। এই সংকট মোকাবিলায় নতুন করে $7,30,000 সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ সহায়তা দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। আরও জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ব্যয় করা হবে এই অর্থ। এতে 1 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে। বিদেশি সহায়তা কমিয়ে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির মধ্যেই রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল অনুমোদন দিল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য প্রায় $240 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর বৈদেশিক তহবিল স্থগিত থাকায় রোহিঙ্গা শিবিরে অন্তত 5টি হাসপাতালের সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন এই তহবিলের অনুমোদন রোহিঙ্গাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জয় বাংলা ব্রিগেড শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবে বলে জুম মিটিংয়ে ঘোষণা দেয়। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশ নেয়া আরও অজ্ঞাত 503 জনকে আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হয়। পরে সিআইডিকে এই মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সারা দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। এই রজনীকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন।
তাই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায়ে মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন তারা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহিমান্বিত রজনীর গুরুত্ব তুলে ধরে হয় আলোচনা। এছাড়া কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র এ রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এ রাতে তিনি বর্ষণ করেন অশেষ রহমত ও নিয়ামত। সন্ধ্যা থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত স্রষ্টার ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। সকল দুনিয়ার মুসলিম উম্মাহ যেন আল্লাহ তাআলা ভালো রাখে। উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যারা আছেন তারা সকলের জন্য আসন্ন ঈদে সুন্দরভাবে ঈদ করতে পারেন। পবিত্র লাইলাতুল কদরে প্রথম আকাশে নেমে আসেন মহান আল্লাহ তাআলা। বান্দার উদ্দেশ্যে বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করে দেয়া হবে। তাই তো স্রষ্টার কৃপা পেতে রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনীতে মসজিদে মসজিদে ঢল নামে মানুষের। নিজ পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন তারা। দেশের মধ্যে যে সংকটময় পরিস্থিতি বিরাজমান আছে, এর থেকে উত্তরণের জন্য বিশেষভাবে প্রার্থনা করা। আমার জীবনের যত গুনাহ আছে, আমার বাবা মা, আমার উস্তাদ, শিক্ষকবৃন্দ, আল্লাহ পাক যেন উম্মতে মুহাম্মদীর সকলের জীবিত মৃত সকলের গুনাহ মাফ করে দেন। বর্তমান সিচুয়েশন আমাদের দেশটা এখন চলতেছে, আল্লাহ জান্নাকে সবাইকে শান্তিতে রাখে, সুস্থ রাখে। বিভিন্ন মসজিদে লাইলাতুল কদরের ইবাদত করেন বাংলাদেশে বসবাসরত বিদেশিরাও। সুন্দর রিলেশনশিপ থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, এক दूसरे की सपोर्ट करे मानुष, এটাই তো। हमने यही मांगा कि मतलब जो हमारे जो माह सियाम में हमने रोजे रखे वो सब তো আল্লাহ কবুল করে। কদরের এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় সারা রাত ইবাদতের মাধ্যমে কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় যাতায়াতকারী নারী যাত্রীদের জন্য চালু হয়েছে এই সেবা। অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। এমন সেবাকে স্বাগত জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান মহিলা পরিষদের। অ্যাপ পরিচালনাকারী সংস্থাগুলো বলছে, নভেম্বরের মধ্যে সারা দেশে চালু হবে এই সেবা। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নারীদের হেনস্থা হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের মতো ঘটনাও। ব্র্যাকের গবেষণা বলছে, গণপরিবহনে চলাচলরত 94% নারী যৌন নিপীড়নের শিকার। এমন পরিস্থিতিতে যাতায়াতে ভয় পাচ্ছেন অনেক নারী। এখন একটু অস্বস্তি ফিল হয় যাতায়াত করার সময়, যে কখন কি হয়। সবাই নিরাপদ না আসলে রাস্তার মধ্যে, আর মেয়ে মানুষ তো অবশ্যই না, কারণ এখন তো সিচুয়েশন সবাই জানে। নারী হয়রানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় হেল্প নামের নতুন একটি অ্যাপ চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে স্টোর থেকে সলিউশন স্পিন লিখলে হেল্প অ্যাপ আসবে, সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা। অ্যাপে রাখা হয়েছে ইমার্জেন্সি বাটন, লিখিতভাবে অভিযোগ দেওয়ার অপশন আছে। নাম পরিচয় গোপন করে নিজের এমনকি অন্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও তুলে ধরা যাবে এই অ্যাপে। অ্যাপসের মাধ্যমে আমাদের হয়রানিগুলো যদি তাদেরকে জানানো যায় এবং যারা এই অ্যাপসে কাজ করবে তারা যদি ওরকম ভালোভাবে রেসপন্স করে, তাহলে তো ডেফিনেটলি ভালো। সার্ভিসটা আমরা পাই সঠিকভাবে, তাহলে তো খুবই ভালো। এখন সঠিকভাবে পাবো কিনা সেটা ডিপেন্ড করতেছে। হেল্পের মিডিয়া কম্পেইনার জানালেন, প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ পর্যন্ত রুটের 8টি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। পাশাপাশি এসব এলাকার 10টি শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হবে কুইক রেসপন্স টিম। প্রশাসনের কাছে তো তার ওনার লোকেশন চলে যাবে, পাশাপাশি অনেক সময় প্রশাসন রেসপন্স দ্রুত না করতে পারে, অনেক সময় একটু লেট হতে পারে। তখন সবচেয়ে নিকটবর্তী যে আমাদের মানে বুথটা থাকবে, যে আমাদের ভলান্টারি বুথ, আমরা তাদেরকে মূলত রিচ করব এবং তারা দ্রুততার সাথে সেখানে পৌঁছাবে। পুলিশ বলছে, অ্যাপে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। প্রাপ্ত যে তথ্য সেটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিক তথ্য হিসেবে বর্ণনা হবে এবং যে কোনো ভিকটিমকে আমরা সেই অনুযায়ী
পুলিশি যে সেবা সেটাও আমরা প্রদান করতে পারব। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষের কর্তৃত্ববাদী আচরণ ও ঘটনার বিচার না হওয়ায় বেড়েই চলছে গণপরিবহনের নারী নিপীড়ন। এই পরিস্থিতিতে এমন অ্যাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন তারা। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু একজন অপরাধীকে আরও অপরাধী করে এবং যে অপরাধ করে না তাকেও কিন্তু অপরাধ করতে উৎসাহিত করে। এই অ্যাপটা যাতে আরও হয় সেটার ক্ষেত্রে, এবং সেখানে একটা সরকারেরও একটা অ্যাপ করার ক্ষেত্রে সরকারেরও একটা ভূমিকা রাখতে হবে। অ্যাপে আসা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে মহিলা পরিষদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদের পাশাপাশি বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ৩,৮৫৪টি গাড়ি খালাস হয়েছে। এর মধ্যে মার্চের 13 দিনে খালাস হয়েছে ১,৯৫৯টি গাড়ি। আর আমদানি করা গাড়ি থেকে ৭৪৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের 7টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে ৩,৮৫৪টি গাড়ি। জানুয়ারিতে 2টি জাহাজে 932টি এবং ফেব্রুয়ারিতে আরও 2টি জাহাজে 963টি গাড়ি খালাস করা হলো। মার্চে সব রেকর্ড ছাড়িয়ে যায়। 11 থেকে 23 মার্চের মধ্যে 13 দিনে 3টি জাহাজে করে আমদানিকৃত ১,৯৫৯টি বিভিন্ন মডেলের গাড়ি খালাস করা হয়েছে। ঈদ উপলক্ষে এই গাড়ি আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। ১,২৫০টি ধারণ ক্ষমতার বন্দরের শেডে বর্তমানে রয়েছে ১,৭৩৪টি গাড়ি। এর মধ্যে ১,৪30টি গাড়ি হলো সদ্য আমদানি করা, আর বাকি 300টি গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় ১৪০০ ইউনিটের মতো গাড়ি আছে এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় ৩০০-র মতো। এদিকে আমদানি করা গাড়ি থেকে ৭৪৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জানুয়ারিতে 200 কোটি টাকা রাজস্ব আদায় হলো, মার্চে তা 294 কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতিটি গাড়ি থেকে 800 থেকে 850% শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা যদি গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তার যদি এলসি থাকে, আমরা এটা শুল্কের মাধ্যমে প্রপার্টি ডিউটি ট্যাক্স আদায় করে আমরা ছাড়করণ করে দিচ্ছি। তবে ব্যবসায়ীদের দাবি, আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে। তখন গাড়ির দামও তুলনামূলকভাবে বেড়ে যাবে, আর তাই বাড়তি লাভের আশায় এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। আমি যদি মনে করি যে সামনে ডিউটি বাড়বে, আমি কিছু গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা। এখানে কিন্তু জোচ্চুরির কোনো বিষয় নেই। ঈদের আগে অন্তত 700 গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরে কাজ শেড থেকে কমল দে, সময় সংবাদ। প্রতি বছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন, তবে এবছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। কলকাতার নিউ মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট, যেখানে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, আর সেখানেই এখন শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসতে পারেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় বলেও জানান কেউ কেউ। সাদার স্ট্রিট, নিউ মার্কেট বা বিভিন্ন ধরনের যত আছে, সব বাংলাদেশের লোক না আসলে আমাদের
অত উন্নতি হচ্ছে না। মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট ও এর আশেপাশের বিভিন্ন রাস্তায় প্রায় 2 থেকে 3 হাজার ছোট বড় দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকে। বলতে পারবো না কি হবে না হবে, কোনো বোঝা যায় না, অনেক অবস্থা খারাপ। সরকারি পরিসংখ্যান বলছে গেল বছর ঠিক এই সময়ে গড়ে 8 থেকে 9 হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক 1 বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 1 থেকে 150 জনে। বছরের ঠিক এই সময় নিউ মার্কেটের অসংখ্য ব্যবসায়ী ব্যাংক থেকে চওড়া সুদে ঋণ এনে তবে তাদের ব্যবসায় বিনিয়োগ করেন। আর লক্ষ্য থাকে বাংলাদেশি পর্যটক এলে তবেই ব্যবসায় লাভ তারা ঘরে তুলবেন। তবে বাস্তবতা এবছর ভিন্ন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন না বাংলাদেশি পর্যটকরা। আর সে কারণেই এই ব্যবসায় এবার মার খাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ঈদের ছুটিতে টানা 8 দিনের বন্ধের কবলে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ছুটির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন্দর প্রশাসন। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। প্রতিদিন প্রায় 500 ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও 250 ট্রাকের কাছাকাছি পণ্য রপ্তানি হয় বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে। দৈনিক 5 থেকে 7 হাজার যাত্রীও যাতায়াত করে ভারত বাংলাদেশ দুই দেশে। প্রায় 12,000 মানুষ বন্দরের উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে দিনে গড়ে 50 কোটি টাকার রাজস্ব আদায় হয় বেনাপোল থেকে। এই বন্দরটি এবার ঈদ উপলক্ষে 28 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত টানা 8 দিনের ছুটির কবলে পড়েছে। টানা 8 দিন ঈদের ছুটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বন্দরের কাছে নিরাপত্তা জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছে। এতে আমাদের সাময়িক সমস্যা হলো ঈদের ছুটিতে ওনারা খুশি মানাবে। তবে জরুরি পণ্য খালাসের সুযোগ থাকছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। বন্ধের সময় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার করা হবে। এছাড়াও জরুরি পণ্য সেবা, জরুরি পণ্য খালাস এবং লোড আনলোডের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের বন্দরের একটি উইং খোলা রয়েছে, আমরা প্রস্তুত আছি। বন্দর কর্তৃপক্ষের হিসাব টানা 8 দিন ছুটিতে বেনাপোল বন্দরে রাজস্ব আদায় কমবে কম বেশি 400 কোটি টাকার। সময় সংবাদ, বেনাপোল। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। অনেকের মুখে হাসি ফুটলেও আমেজ নেই চাঁদপুরের জেলে পল্লীর বাসিন্দাদের। পদ্মা ও মেঘনায় জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা চলায় মাছ শিকার থেকে বিরত রয়েছেন জেলেরা। এতে আয়ের পথ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন তারা। কষ্টে থাকা জেলেদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নিবিড়। বৃদ্ধা সকিনা খাতুন বিয়ের পর থেকেই জেলেপল্লীর বাসিন্দা। স্বামী ও 2 সন্তান পেশায় জেলে। তবে অভয়াশ্রমে টানা 2 মাসের নিষেধাজ্ঞার কারণে পরিবারের সবাই এখন বেকার। তাই তার পরিবারে চলছে নিদারুণ আর্থিক সংকট। চাঁদপুর সদরে মেঘনাপাড়ের সাকুয়া গ্রামের জেলেপল্লীর প্রতিটি ঘরে একই অবস্থা। তাই ঈদ উল ফিতরের আমেজ নেই তাদের মধ্যে। সন্তানদের নতুন পোশাক কিংবা একটু ভালো খাবার জোটাতে না পেরে প্রান্তিক জেলেদের কপালে দুশ্চিন্তা। ভাত খামো ওইরই তো দুধ দেয় আর ঈদ হয়েছে দূরে, ঈদ আঙুর নসিব নেই। স্বামী রাত্রত বাড়া থাকে, স্বামী কাজ করতে গেছে, যদি আল্লাহ মিলে তো ঈদ করতে পারবো আর নাইলে করতে পারবো। নদী জাল বলে বন্ধ, এখন আমাকে চলতে ফিরতে অনেক কষ্ট। পুরান কাগজ যা আছে তা নিয়ে ফিন্ডা নামাজ পড়ুম আর কি। এমন পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন জেলা প্রশাসক। সামনে ঈদ আসছে, আমি আসলে আমাদের জনপ্রতিনিধিদেরকে রিকোয়েস্ট করব এবং বিত্তবানদেরকেও রিকোয়েস্ট করব, আমি আমার উপজেলা নির্বাহী অফিসারদেরকেও বলবো যাতে এই সময়টাতে বিশেষ করে যারা একেবারেই প্রান্তিক তাদের পাশে যেন আমাদের বিত্তবানরা একটু দাঁড়ায়, তাদের সন্তানদের পাশে। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে অর্ধলাখ জেলে। তবে সরকারি তালিকাভুক্ত 40,005 জন জেলেকে নিষেধাজ্ঞাকালীন 40 কেজি হারে খাদ্য প্রণোদনা চাল দেওয়া হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ফরিদপুরের একমাত্র হিমাগারে আলু রাখতে এসে বিপাকে পড়েছেন দূর দূরান্তের ব্যবসায়ী, কৃষক ও ট্রাক চালকরা। সিরিয়াল না পাওয়ায় আলু নষ্ট হওয়ার
শঙ্কা তাদের। হিমাগার কর্তৃপক্ষ বলছে অধিক ফলন ও একসঙ্গে সবাই আলু নিয়ে আসায় বিড়ম্বনায় পড়েছেন তারা। এক ট্রাক থেকে আলু নামাতে নামাতে আসছে আরেকটি। উদ্দেশ্য হিমাগারে আলু সংরক্ষণ করা। ট্রাক্টর ভটভটি ভ্যানেও আলু এনেছেন চাষি ও ব্যবসায়ীরা। দিনের পর দিন হিমাগার ফটকের বাইরের রাস্তায় অপেক্ষাও করতে হচ্ছে তাদের। বেশিরভাগই এসেছেন উত্তরের জেলা থেকে। প্রচন্ড গরমের কারণে তৈরি হয়েছে আলু নষ্টের শঙ্কা। কাঁচা আলু ধরেন যে ক্ষেত থেকে উঠাই নিয়ে এসে এটা তো কোলেস্টর করা লাগবে সাথে সাথে। এখন এখানে যে 4 দিন 5 দিন গাড়ির মধ্যে আলু থাকছে, পৌঁছে যাচ্ছে। সামনে ঈদ, ভাড়া ঠাড়া মারতে পারতেছি না, আলু নিয়ে আসি এখানে মনে করেন ধরা খেয়ে গেছি আমরা। বসে থাকতে থাকতে মানে গাড়ি আমলোড হয় না, এখন যে খাওয়ার টাকা সেটাও আমাদের কাছে নাই। হিমাগার কর্তৃপক্ষ বলছে অধিক ফলন ও একই সঙ্গে সবাই আলু নিয়ে আসায় সৃষ্টি হয়েছে বিড়ম্বনা। যারা আমাদের বড় বড় পার্টি তারা এক ট্রাকের জায়গা 5-7 ট্রাক রাখছে, এই জন্য তো ট্রাকের চাপ বেশি, আমদানি বেশি। ফরিদপুর হিমাগারটি শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত। এতে হিমাগারটিতে 60 কেজি ওজনের 1.5 লাখ বস্তা আলু রাখার সক্ষমতা রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। মুন্সিগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় নেই ডাম্পিং স্টেশন। উন্মুক্ত স্থানে স্তূপ করে রাখা হচ্ছে ময়লা। এতে দূষিত হচ্ছে বায়ু ও পানিসহ পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট হাটলক্ষ্মীগঞ্জে প্রধান সড়কের দৃশ্য এটি। আর শহরের বাজার সংলগ্ন ও স্মৃতি স্তম্ভ এলাকার প্রধান সড়কেও ময়লার বড় স্তূপ। এছাড়াও শহরের দেবক মাদ্রাসা, ABJM, মানিকপুর জেনারেল হাসপাতাল পয়েন্ট, শ্রীপল্লী, ইদ্রাকপুর, জেলখানা রোড, কাটাখালী বাজার এলাকায়ও ময়লার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এসব ময়লা 6টি ট্রাক ও 19টি ভ্যানে করে ফেলা হয় পৌর ভবন থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরের মুন্সিরহাট এলাকায়। উন্মুক্ত স্থান যেন ময়লার বাঘার। যাওয়ার সময় দুর্গন্ধ, আসার সময় দুর্গন্ধ, মানুষের অস্থিরতা বেড়ে চলছে। দুর্গন্ধ কয়, এরপরে ধোঁয়া গন্ধ এমন ঘুমিয়ে পড়ে, তখন শ্বাসকষ্ট হয়। আবার এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের তো কমিউনিকেটেড নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। তো মেন রাস্তার সাথে এটা চলে না, এটা বহুত হার আগে নিয়ে ওটা লাইনা দেওয়া দরকার। এটা সবারই ক্ষতিগ্রস্ত হইতেছে এটা নিয়ে। কর্তৃপক্ষ বলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নামে প্রায় 100 কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ বান্ধব এই প্রকল্প বাস্তবায়ন হলে ডাম্পিং এলাকার মানুষের দুর্ভোগের লাঘব হবে। এখনো আমরা বরাদ্দ পাইনি, আশা করি ভবিষ্যতে বরাদ্দ হইলে আমরা কাজটি বাস্তবায়ন করব। আমার একটা পাইপ লাইন আছে, বরাদ্দ ব্যবস্থাপনা প্রকল্পটি পাইপ লাইন আছে, আশা করি অতি সত্বর এটা অনুমোদন আসবে। প্রতিদিন গড়ে প্রায় 28 মেট্রিক টন বর্জ্য নিয়ে রাখা হয় মুন্সিরহাট খাসকান্দি এলাকায়। 11.25 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার 72,000 মানুষের বসতির নানা রকম বর্জ্য এনে ফেলা হচ্ছে এই লোকালয়ে। মুন্সিরহাটের ময়লাপট্টি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পাকিস্তান সুপার লিগ PSL এর পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন লিটন কুমার দাস আর লেগ স্পিনার রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তান উড়াল দেবেন পেস সেন্সেশন নাহিদ রানাও, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের ম্যানেজার শাহরিয়ার নাফিস। ভবিষ্যতের ভাবনায় আর এদেশের ক্রিকেটারদের ভিন দেশের লিগে খেলার পথ সুগম করতেই বিসিবি সভাপতি আর ক্রিক অপস চেয়ারম্যানের আগ্রহে NOC পেলেন এই 3 ক্রিকেটার। গেল কয়েক বছর ধরেই প্রতিটা IPL এর আগে এ যেন চেনা দৃশ্য। মোস্তাফিজ, সাকিব আর বিসিবি NOC ইস্যুতে দড়ি টানাটানি। এ নিয়ে এবারে হ্যাপেনিং সংকট, দূরত্ব বাড়ে ক্রিকেটার আর বোর্ডের। জাতীয় দলের কমিটমেন্ট সবার আগে, তবে বর্তমান বিচারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এড়িয়ে যাওয়ার উপায় নেই মোটেও। 2023 IPL এর সুযোগ পেয়েও আয়ারল্যান্ড সিরিজের দোহাইয়ে সাকিব লিটনদের দেয়া হয়নি পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র। এবার IPL এ কোনো বাংলাদেশের সুযোগ না মিললেও পাকিস্তান সুপার লিগ PSL এর সুযোগ পেয়েছেন 3 জন, লেগি রিশাদ, পেসার নাহিদ আর লিটন। আবারও সামনে আসে সেই আলোচনা, NOC দেয়া হবে তো তাদের। রিশাদের এখনো টেস্টে অভিষেকই হয়নি, তবে নাহিদ আর লিটন সাদা পোশাকের নিয়মিত মুখ। কিন্তু এবার আর পাপনের কমিটির পথে হাঁটেনি ফারুক আহমেদের বোর্ড। 3 জনকে দেয়া হচ্ছে অনাপত্তিপত্র। রিশাদ আর লিটনকে শুরু থেকেই NOC দেয়া হলেও নাহিদ রানা যাবেন 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের 3 জন প্লেয়ারকে পিএসএল এ পার্টিসিপেট করার জন্য এনওসি গ্র্যান্ট করেছে। এর মধ্যে লিটন দাস এবং রিশাদ হোসেন পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পেয়েছে, আর নাহিদ রানা জিম্বাবুয়ের সাথে যে টেস্ট ম্যাচ আছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে তারপরে 26 তারিখ থেকে তাকে এনওসি দেওয়া হয়েছে। টেস্ট খেলুড়ো তো বটেই, এর বাইরেও অনেক দেশেই এখন নিয়মিত হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে বাংলাদেশিদের সাধারণত সুযোগ মেলে না সেখানে। পারফরমেন্সের চাইতেও যেখানে বড় এই এনওসি ইস্যুতে বোর্ডের গড়িমসি। তবে এখন থেকে উদার নীতিতেই হাঁটতে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ। মাননীয় বোর্ড সভাপতি, সম্মানিত ডিরেক্টর ক্রিকেট অপারেশনস এবং সিলেকশন প্যানেল তারা আলোচনা করেছেন। আলোচনা করে এবং এই ব্যাপারটাও তাদের মাথায় ছিল যে আমরা প্লেয়ারদের একটু বিদেশের যে সিরিজগুলোতে আছে, যেখানে যে লিগগুলো আছে এখানে কিভাবে এক্সপোজারটা আর একটু বাড়ানো যায়, সবকিছু চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল এর এবারের মৌসুম, যেখানে লিটন দাস খেলবেন করাচি কিংসে, ঋষাদের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিতে সব ঠিক থাকলে 27 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানা। মাহবুব লিমন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা, শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ, সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টায় কর্তৃপক্ষ। এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বরাদ্দ 7 কোটি 30 লাখ মার্কিন ডলার। ব্যয় হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।